প্রতিবার কেন দেখা যায় তৃণমূল কোনো বিষয়ের সাথে যুক্ত থাকলে সেখানে অনিয়ম, দুর্নীতি, স্বজন পোষণের রমরমা হবে। তৃণমূল যুক্ত থাকা মানে সেখানে সাধারণ মানুষ বঞ্চিত হবে, আর তৃণমূলের নেতা মন্ত্রীদের রমরমা হবে। তৃণমূলের নেতা মন্ত্রীদের সব সুযোগ সুবিধা ভোগ করা হবে এবং তাদের বারবারন্ত চূড়ান্ত হবে। এটা কেন সবসময় দেখা যায়? দেখুন, এটা তো এখন পশ্চিমবাংলার কালচারের মধ্যে দাঁড়িয়ে গেছে যে অনিয়ম, বেনিয়ম, চুরি যা কিছু হচ্ছে এটা তৃণমূলের যুগে। দেখো, যে কোনো মূল্যে, যে কোনো অছিলায় সাধারণ মানুষকে ঠকানোইটা কি তৃণমূলের ডিএনএতে? কোনো না কোনো ফন্দি করে তৃণমূল সাধারণ মানুষকে ঠকাবে। মানে এটা কেন হয় বলে মনে হয়? এই তৃণমূল যুক্ত আছে এরকম কোনো বিষয়ে সাধারণ মানুষ, তো সাধারণ মানুষের 10 হাত দূরে থাকা উচিত। সাধারণ মানুষ এর আগে বিভিন্নবার, বিভিন্ন সময়, এত মানে বিভিন্ন ক্ষেত্রে তৃণমূলের দ্বারা ঠকেছে। তারপরে তো সাধারণ মানুষের উচিত না যে তৃণমূল যেখানে থাকবে বাবা আমি সেখান থেকে 10 হাত দূরে থাকবো। মানুষও এটা বুঝতে পারে না কেন প্রত্যেকবার এই ফোন দিতে পা দেয় কেন? মানুষ তো পা দেবেই। তার কারণ হলো দেখুন, মানুষের কাছে আমাদের পশ্চিমবাংলার যারা কমন ভোটার তাদের সেন্সটা অনেক লেটে তৈরি হয়। তার কারণ কিছু আছে। তার কারণ আপনাকে আমি একটা এক্সাম্পল দিই। ধরুন বুদ্ধদেব ভট্টাচার্য, দেখুন বামপন্থীদের ভুল, বামপন্থীদের ঠিক, এইসব বিচারটা পরে আসবে, কিন্তু একটা চেষ্টা তো বুদ্ধদেব ভট্টাচার্য করেছিলেন পশ্চিমবাংলাটাকে পরিবর্তন করা। সেই সময় মানুষ বুদ্ধদেব ভট্টাচার্যকে রাখেনি। মানুষ কি এটা ভেবে রেখেছিলেন যে আগামী দিনে বুদ্ধদেব ভট্টাচার্য কি করবে সেই বেসিসে আমরা বুদ্ধদেব ভট্টাচার্যকে রাখি? না, সেটা কিন্তু না। তারা বুদ্ধদেব ভট্টাচার্যকে সরিয়ে দিয়েছিলেন। মানুষের চেতনায় কিন্তু অভাব আছে। বর্তমান জামানায় মানে তৃণমূল ক্ষমতা আসার পরে যে যে লোককে দেখা গেছে হঠাৎ করে তার উত্থান হয়েছে, উত্থান হওয়ার পরে সে নিজেকে কেউ কেটা মনে করেছে তৃণমূলের সাথে গা ঘষাঘষি করার পরে। এরম যারা মানুষ, যারা তৃণমূলের আশীর্বাদ পাওয়ার পরে নিজেকে কেউ কেটা মনে করেছে, তারা কিছুদিন বাদেই তাদের জেল যাত্রা হয়েছে। যেমন আমরা এই ধারা, মানে এই বর্ধমান এই ধারাটা আমরা দেখে আসছি সুদীপ্ত সেনের সময় থেকে। এই যে সুদীপ্ত সেনের কোনো এক সময় খুব রমনামা হয়েছিল, সে তাকে জেলে যেতে হলো। তারপরে রোজ ভ্যালি কাণ্ডে গৌতম কুণ্ডু, তারও রমরমা হয়েছিল, তাকেও জেলে যেতে হলো। কুণাল ঘোষের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ উঠলো, তাকেও জেলে যেতে হলো। এরা কিন্তু সব তৃণমূল ঘনিষ্ঠ ছিল, এরা তৃণমূলের নেতাদের একদম গায়ে গা লাগিয়ে চলা মানুষ ছিল। এবং সর্বশেষ দেখা গেল যুবভারতী কাণ্ডের পর দেখা গেল শতদ্রু দত্ত। এই মানুষটির সাথেও তৃণমূলের বহু নেতা মন্ত্রীদের খুব ওতপ্রোত যোগাযোগ ছিল, সেই শতদ্রুকেও জেলে যেতে হলো। এই ক্রোনোলজিটা কি? কাউকে দিয়ে টাকা তুলিয়েছে, কাউকে একটাকে গিনিপিক করতে হবে। এই যে শতদ্রু দত্তটাকে গিনিপিক করে দিল। এই যে নির্দোষ, আমি এই কথা বলছি না, এও দোষী, কিন্তু এটাকে গিনিপিক করে দিল, দিয়ে বাকিগুলো বেঁচে গেল। কারণ যে, যখন আপনারা যদি ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সটা কেউ দেখে, মানে বিভিন্ন ক্রাইমকে যদি মানে সেটাকে মানে দেখা হয়, বা সেটা নিয়ে যদি যে বইগুলো আছে সেগুলোতে দেখবেন, বা বিভিন্ন ক্রাইমের হিস্ট্রি যদি দেখেন, যারা ক্রাইম করে তারা প্রথমে চেষ্টা করে নিজেরা কিভাবে বাঁচবে। যখন দেখবে আমি বাঁচতে পারবো না, কোনো একটাকে ফাঁসিয়ে দিয়ে বেরিয়ে যাবে। এই যে প্রত্যেকবারই তৃণমূলের প্ল্যানিংয়ে কোনো দুর্নীতি হলেই তারপরে মমতা ব্যানার্জি একটা করে কমিশন গঠন করে দেন। এই কমিশনটা নাকি শুনতে পাওয়া যায়, সবাই বলে আই ওয়াশিং। আসলে মমতা ব্যানার্জি তার নিজের দলের দুর্নীতি সেটা যাতে মানুষের সামনে উন্মোচন না হয়, তাই জন্য এরকম একটা কমিশন গঠন করে মানুষকে একটা লালিপপ দেন, যাতে মানুষ দুর্নীতিটা পুরো ভুলে যায়। এবং কি তদন্ত হচ্ছে, তার কি ফলাফল হবে কিছুদিন পরে মানুষ আর খেয়ালও রাখবে না। আর তাই নাকি ওই কমিশনের যা তদন্ত ধামাচাপা পড়ে যাবে। না, দেখুন আমি একটা কথা বলি, যে বিচারপতিকে দিয়ে তিনি এই যুবভারতী কাণ্ডে তদন্ত কমিশন গড়েছেন, সেই কমিটির বিচারপতি চেয়ারম্যান। এই কমিটিতে আরও আছে। এই কমিটিটা বা এই তদন্ত কমিশনটা পুরোপুরি একটা সরকার নিয়ন্ত্রিত কমিশন। তাই এই কমিশন কি করবে তাতে মানে তার কিছু যায় আসে না, এবং তাতে আমি মানে মনে করি না এই কমিশন সঠিক কোনো কাজ করে উঠতে পারবে বলে, অন্তত আমি মনে করি না। এবারে যুবভারতী কাণ্ডে তদন্তের জন্য যে কমিশনটা গঠন করা হয়েছে, সেই কমিশনের তাদের তদন্ত করার আগেই মমতা ব্যানার্জি নিজে সিদ্ধান্ত নিয়েছেন বহু পুলিশ কর্তাদের কাউকে সাসপেন্ড করেছেন, কাউকে শোকজ করেছেন, কাউকে জবাবদিহি করতে বলেছেন। এই যে পুলিশ যার মাধ্যমে মমতা ব্যানার্জি বিরোধীদের কণ্ঠরোধ করে, এই যে পুলিশ যারা মমতা ব্যানার্জির কথায় যে কোনো কাজ করতে প্রস্তুত, সেই পুলিশের ওপর এরকম কড়া পদক্ষেপ যে নিল, পুলিশকে সাসপেন্ড করছে, পুলিশকে ফোকাস করছে। এবার সেটা পুলিশ যদি ঘুরে যায় মমতা ব্যানার্জির কথা এরপর থেকে মানতে না শুরু করে, তাহলে তো মমতা ব্যানার্জির জন্য এটা পুরো বুমেরাং হয়ে যাবে।
যে পুলিশকে কাজে লাগিয়ে বর্তমানে রাজ্যে নাকি বিভিন্ন অভিযোগ ওঠে বিরোধীদের কণ্ঠরোধ, মানে একটা মানুষ যদি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করে সেই পুলিশ তার বাড়িতে গিয়ে তাকে ধমকানো চমকানো করে। সেই পুলিশ যদি এবার নিজেরাই শাস্তি পায়, তাহলে মমতা ব্যানার্জির কথা কি এরপরে ভবিষ্যতে মানবে কথায়, মানে অক্ষরে অক্ষরে, নাকি এটা মমতা ব্যানার্জির জন্য কাল হতে পারে? দেখুন, যে কজন দু একজন পুলিশ অফিসারের বিরুদ্ধে স্টেপ নিয়েছেন বলে দেখাচ্ছেন, সেগুলো সমস্তটাই আইওয়াস। এবং এই স্টেপটা তিনি নিয়েছেন এই জন্য সেই পুলিশগুলোকে কন্ট্রোল করার জন্য। পশ্চিমবাংলায় পুলিশ নিজে ডিএ পায় না। পশ্চিমবাংলার পুলিশের মাইনে অন্য রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের তুলনায় অর্ধেক। হাউস রেন্ট অ্যালাওয়েন্স পশ্চিমবাংলার কর্মচারীরা যা পায় অন্য রাজ্যের অর্ধেকেরও কম। এটা ঘটনা, এটা অস্বীকার করার জায়গা নেই। সেই পুলিশকে কিভাবে কন্ট্রোল করতে হয় এই জন্য এই শোকজ আর এইগুলো দেখাচ্ছে ওই কজন পুলিশ অফিসারকে চমকানোর জন্য। আজকের পডকাস্টটা আমরা যে বিষয়টা নিয়ে করতে চলেছি সেই বিষয়টা হলো রাজ্যে একটা খুব জনপ্রিয় শব্দ নিয়ে। কি শব্দ সেটা? রাজ্যের সব থেকে জনপ্রিয় শব্দ খেলা হবে। এই যে আমাদের রাজ্যে চারিদিকে বিভিন্ন সময় শুনতে পারি শাসক দলের মানুষজন, শাসক দলের সমর্থক, নেতা কর্মীরা বলতে থাকে খেলা হবে। তো এই খেলা হবে এই বিষয়টা আদতে কেমন হয়? যদি সত্যিকারের এই শাসক দলের কথায় উদ্বুদ্ধ হয়ে সাধারণ মানুষ খেলতে নেমে যায়, তো সেই খেলাটা কেমন হয় সেটা আমরা চাক্ষুষ করতে পারলাম যুব ভারতীতে। যুব ভারতীতে মেসি আসার পরে মেসিকে নিয়ে শাসক দলের নেতা মন্ত্রী তাদের পরিবারের লোকেদের যা আধিক্যতা, সেই আধিক্যতা মানে সেলফি তোলা, গলা জড়িয়ে ধরা, একদম বগল দাপা করে নিয়ে মাঠে ঘোরানো, এইসব করার পরে রাজ্যের সাধারণ মানুষ যারা নিজেদের পকেটের টাকা বা অনেকে অনেক দিন ধরে জমিয়েছে, কেউ কারোর থেকে ধার করেছে, সেই টাকা জমিয়ে মেসিকে দেখবে বলে টিকিট কেটেছিল। কিন্তু তাদের এই যে কষ্টের টাকা সেটা বৃথা গেল, কারণ রাজ্যের শাসক দল এবং তার নেতাকর্মী, তার বাড়ির লোকেরা সবাই মেসিকে বগল দাপা করেই সারাক্ষণ মাঠের মধ্যে ঘুরতে থাকলো। এবং সেটা হওয়ার পরে সাধারণ মানুষ যে খেলা কিভাবে হয় সেটা যুব ভারতীতে দেখিয়ে দিল। তাণ্ডবের খেলা হলো, এবং সেই তাণ্ডবের খেলাটা যে কেন হলো সেই নিয়ে আমরা আজকে কথা বলবো আইনজীবী বিক্রমের সাথে। এবং এই যে যুবভারতী কাণ্ডেও যে ঘটলো, তারপরে মমতা ব্যানার্জি, যিনি প্রত্যেকবারের মতো বিভিন্ন কিছু ঘটলেই মানে শাসক দলের মাধ্যমে, শাসক দলের মদতপুষ্ট কোনোভাবে কোনো অনিয়ম বেনিয়ম হলে বা কোনো কিছু একটা অঘটন হলেই মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের সুপ্রিমো তিনি একটা কমিশন গঠন করে দেন। সেই কমিশনটা কি করে কেউ জানে না, সেরকমই এবার একটা কমিশন গঠন তিনি করে ফেলেছেন। এবং সেই কমিশনও আদৌ কি করবে? আদৌতে কি ঠিকঠাক কোনো তদন্ত করে কিছু বার করতে পারবে, নাকি শাসক দলের নেতা মন্ত্রীরা জড়িত আছে বলে প্রতিবারের মতো কিছু অনিয়ম দুর্নীতি হওয়ার পরে এই কমিশনের তদন্ত কোথায় যায় কেউ জানে না, আদৌতে কোনো ফলাফল বেরোয় কিনা সেটাও মানুষ বুঝতে পারে না। এবারও কি একই হবে সেটা আজকে আমরা জানবো আইনজীবী বিক্রমের থেকে। তো বিক্রম দা, প্রথমেই তোমাকে নমস্কার। বিক্রম দা, তোমাকে প্রথম যে প্রশ্নটা, প্রতিবার কেন দেখা যায় তৃণমূল কোনো বিষয়ের সাথে যুক্ত থাকলেই সেখানে অনিয়ম, দুর্নীতি, স্বজন পোষণের রমরমা হবে? তৃণমূল যুক্ত থাকা মানে সেখানে সাধারণ মানুষ বঞ্চিত হবে, আর তৃণমূলের নেতা মন্ত্রীদের রমরমা হবে। তৃণমূলের নেতা মন্ত্রীদের সব সুযোগ সুবিধা ভোগ করা হবে এবং তাদের বারবারন্ত চূড়ান্ত হবে। এটা কেন সবসময় দেখা যায়? দেখুন, এটা তো এখন পশ্চিমবাংলার কালচারের মধ্যে দাঁড়িয়ে গেছে যে অনিয়ম বেনিয়ম চুরি যা কিছু হচ্ছে এটা তৃণমূলের যুগে। আপনি যদি আজকে দেখেন যে বিভিন্ন সময় বিভিন্ন মামলা বলুন, বিভিন্ন ইস্যু বলুন, সেইখানে আপনি একজনও কোনো বিরোধী রাজনৈতিক দলের বা কোনো বিরোধীর কোনো নামই পাবেন না। জোর করে তৃণমূল দু একটা হয়তো চাপানোর চেষ্টা করে, কিন্তু যেগুলো সব ভেগ। এটা অ্যাডমিটেড পজিশন আজকে, এই যে 26,000-এর চাকরি চলে গেছে। দেখুন, এটা বড় কথা না, কেউ বলতে পারে যে এখানে দুর্নীতি হয়নি, অমুক হয়নি, এটা 26,000 লোকের চাকরি চলে গেল এসএসসিতে। কয়লা চুরি থেকে, গরু চুরি থেকে, যে কোনো জায়গায় পশ্চিমবাংলায় যা হয়েছে আপনি একটা জায়গাতেও দেখাতে পারবেন না তৃণমূল ছাড়া অন্য কারোর নাম পর্যন্ত এসেছে। কোনো বিরোধী দলের নাম আসেনি, শুধুমাত্র তৃণমূলের এসেছে। দ্বিতীয় কথা, আরেকটা কথা বলবো, খুন, ধর্ষণ, রেপ, মার্ডার পশ্চিমবাংলাতে আমরা দেখেছি
ভোটের দিন মারপিট হয়, ভোটের আগে মারপিট হয়, ভোট পরবর্তী সন্ত্রাস কিন্তু আমাদের পশ্চিমবাংলা স্বাধীন হওয়ার পরে, ভারত স্বাধীন হওয়ার পর দেখিনি। আপনি যদি দেখেন 2021 সালের নির্বাচনের পরে যেটা পশ্চিমবাংলায় হয়েছে সেটা জেনোসাইড হয়েছে। হাজার হাজার মানুষ যারা বিরোধী দলের, বিভিন্ন বিরোধী দলের, বামপন্থীরা রয়েছেন, বিজেপি যারা করেন তারা রয়েছেন, আইএসএফ যারা করতেন তারা রয়েছেন, মার্ডার, খুন, ধর্ষণ, মানে কোনো কিছু বাদ নেই পশ্চিমবাংলাতে। প্রতিটা ঘরে ঘরে হয়েছে, প্রত্যেকটা এলাকায় হয়েছে। এবং আমি একটা এক্সাম্পল বারবার দিই, যেটা হলো কলকাতার বুকে এই মানিকতলা, কাকুরগাছি এই অঞ্চলে অভিজিৎ সরকার, তাকে গলায় দড়ি দিয়ে টানতে টানতে, তাকে গলায় দড়িতে ফাঁস দিয়ে, তার মাথায় ইট মারতে মারতে তার মাকে দেখিয়ে তাকে হত্যা করা হয়েছে এবং সঙ্গে পুলিশও জড়িয়ে। এই ঘটনা ঘটেছে পশ্চিমবাংলায় ঘটেছে। যেরম ধরনের ঘটনা যেটা ভারতবর্ষের 75 বছর ইতিহাসে কোনোদিন ঘটেনি। এবং এটা শুধু একটা এক্সাম্পল না, এটা প্রতিটা জায়গায়, আপনি হাড়োয়া বলুন, ভাঙড় বলুন, হাওড়া বলুন, কলকাতা বলুন, যে কোনো প্রান্তে আপনি চলে যান, ডায়মন্ড হারবার তো ছেড়েই দিন, এত হয়েছে, মানে আনকাউন্টেবল ইন নাম্বারস। এটা পশ্চিমবাংলায় ঘটেছে, জেনোসাইডের মতন ঘটনা যেটা ভারতবর্ষে কোথাও হয়নি, যেটা পশ্চিমবাংলায় ঘটেছে 2021 নির্বাচনের পরে। পশ্চিমবাংলার মতন জায়গাতে 26,000 মানুষের চাকরি গেছে, এটা ঘটনা। এই ঘটনা ঘটেছে এবং টাকা তুলেছে তৃণমূল, মার্ডারও করিয়েছে তৃণমূল, খুনও করিয়েছে তৃণমূল। তাই জন্য আপনি যদি অন্য কোনো বিরোধী দলের ব্যাপারে আপনি এটা পাবেন না। এমনকি আমি আপনাকে এটাও বলছি, 2011 সালের আগে পশ্চিমবাংলাতে কংগ্রেসের সরকার ছিল, বামপন্থীদের সরকার ছিল, যুক্তফ্রন্ট সরকার ছিল। কোনো মুখ্যমন্ত্রী, কোনো রাজনৈতিক নেতা, দু একজন ব্যতিক্রম আছে, এটা নিয়ে অস্বীকার করার জায়গা নেই, বিভিন্ন জায়গায় ব্যতিক্রম আছে, এটা আমি অস্বীকার করব না, কিন্তু অ্যাজ এ হোল, সিস্টেম অ্যাজ এ হোল টোটালটাই করাপ্টেড এবং টোটালটাই করাপশনের বেস করে চলছে, আপনি পাবেন না। আপনি আজকে যদি আপনি যারা সরকার পরিচালনা করছে তৃণমূলের, যারা মন্ত্রী বসে আছেন, আপনি উত্তরবঙ্গে চলে যান, উদয়ন গুহ থেকে, অনুব্রত মণ্ডল থেকে, তারপরে আপনার জ্যোতিপ্রিয় মল্লিক থেকে, মদন মিত্র থেকে, যত ফিরাদ হাকিম থেকে আরম্ভ করে, একসে বারকার এক ক্রাইমের সাথে যুক্ত, একসে বারকার এক, কাউকে আপনি বাদ দিতে পারবেন না। একজনকেও তো ফোকাস করতে হবে যে এই লোকটা 100% সৎ, এর সঙ্গে কোনো দুর্নীতি, কোনো খুন, কোনো জখম, কোনো মার্ডার, কোনো কিছুর সাথে যুক্ত নেই। প্রত্যেকে আছে। যে ধরনের ভাষা তৃণমূলের নেতা মন্ত্রীরা প্রয়োগ করেন, যে ধরনের ভাষা তৃণমূল নেতা মন্ত্রীরা প্রয়োগ করেন, সেই ভাষা কিন্তু আমি যদি এখানে বলি আপনি চালাতে পারবেন না, আপনাকে বিপ শব্দ দিয়ে চালাতে হবে। তাই তৃণমূল যে ভাষা বোঝে তাকে সেই ভাষা বোঝাতে হবে। আপনি সোজা ভাষা একটা ভদ্রলোকের সাথে যে ভাষায় কথা বলবেন, একটা চোর, গুন্ডা, বদমাইশ, যারাতে বন্দুক আছে, তার সাথে আপনি তো ভদ্র ভাষায় কথা বলতে পারবেন না। তার সাথে যে ভাষাতে বোঝে তাকে সেই ভাষায় কথা বোঝাতে হবে। যেটার কারণে আজকে পশ্চিমবাংলার রাজনৈতিক ডিগ্রেডেশনে পৌঁছে গিয়েছে। রাজনৈতিক ডিগ্রেডেশন কেন? রাজনৈতিক না, প্রত্যেকটা ফিল্ডের ডিগ্রেডেশনে পৌঁছে গিয়েছে। সেটা কেন? যে যত বেশি আপনার উল্টোপাল্টা বলতে পারবে, ভুলভাল বলতে পারবে, তত বেশি সেটা গ্রহণযোগ্যতা হয়ে যাচ্ছে। এই কালচারটা পশ্চিমবাংলায় তৈরি হয়েছে। তার একটা বড় এক্সাম্পল আপনি দেখুন, আজকে পশ্চিমবাংলা ডিগ্রেড হতে 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 এমন জায়গা পৌঁছে গেছে, যুবভারতীতে কি ঘটনা ঘটলো, যেটা হায়দ্রাবাদ পারলো, যেটা বোম্বে পারলো, বিভিন্ন ভারতবর্ষের যে কোনো রাজ্যকে দিত, তারা লুফে নিত জিনিসটা। কলকাতার মতন জায়গা, যেটা সাংস্কৃতিক ক্যাপিটাল বলা হয় কলকাতাকে, সেইখানে কলকাতায় আজকে এই ধরনের একটা ঘটনা ঘটে গেল, যেখান থেকেও তৃণমূলের নেতারা কাটমানি খাওয়ার জন্য নেমে পড়েছেন। এবং তাদের এত লোভ যে সে ফুটবলার মেসির সাথে ছবি তুলবে, মানে লেভেলটা চিন্তা করতে পারছে। এটার বিরুদ্ধেই আমাদের লড়াই। এই রাজনৈতিক কালচার পশ্চিমবাংলায় পরিবর্তন হওয়াটা খুব দরকার। দেখো, যে কোনো মূল্যে, যে কোনো অছিলায় সাধারণ মানুষকে ঠকানো, এটা কি তৃণমূলের ডিএনএতে? কোনো না কোনো ফন্দি করে তৃণমূল সাধারণ মানুষকে ঠকাবে। মানে এটা কেন হয় বলে মনে হয়? এই তৃণমূল যুক্ত আছে এরকম কোনো বিষয়ে সাধারণ মানুষের 10 হাত দূরে থাকা উচিত। সাধারণ মানুষ এর আগে বিভিন্নবার, বিভিন্ন সময়, বিভিন্ন ক্ষেত্রে তৃণমূলের দ্বারা ঠকেছে। তারপরে তো সাধারণ মানুষের উচিত না যে তৃণমূল যেখানে থাকবে, বাবা আমি সেখান থেকে 10 হাত দূরে থাকবো। মানুষও এটা বুঝতে পারে না কেন, প্রত্যেকবার এই ফন্দিতে পা দেয় কেন? মানুষ তো পা দেবেই। তার কারণ হলো দেখুন, মানুষের কাছে আমাদের পশ্চিমবাংলার যারা কমন ভোটার, তাদের সেন্সটা অনেক লেটে তৈরি হয়। তার কারণ কিছু আছে।
তার কারণ আপনাকে আমি একটা এক্সাম্পল দিই। ধরুন বুদ্ধদেব ভট্টাচার্য, দেখুন বামপন্থীদের ভুল, বামপন্থীদের ঠিক, এই সব বিচারটা পরে আসবে, কিন্তু একটা চেষ্টা তো বুদ্ধদেব ভট্টাচার্য করেছিলেন পশ্চিমবাংলাটাকে পরিবর্তন করা। সেই সময় মানুষ বুদ্ধদেব ভট্টাচার্যকে রাখেনি। মানুষ কি এটা ভেবে রেখেছিলেন যে আগামী দিনে বুদ্ধদেব ভট্টাচার্য কি করবে সেই বেসিসে আমরা বুদ্ধদেব ভট্টাচার্যকে রাখি? না, সেটা কিন্তু না। তারা বুদ্ধদেব ভট্টাচার্যকে সরিয়ে দিয়েছিলেন। মানুষের চেতনায় কিন্তু অভাব আছে। এটা কেন আমি বলছি, তার কারণ পশ্চিমবাংলাতে আপনি যদি দেখেন, সারদা একটা কোম্পানি যারা চিটফান্ডের ব্যবসা করেছে, এবং এই চিটফান্ডের ব্যবসাটা সারদায় কিন্তু নেতৃত্ব দিয়েছে তৃণমূলের দলের লোকজন। যত তৃণমূলের দলের মামলা কি হয়েছে সে তো পরের প্রশ্ন, সিবিআই কি করেছে সেটা পরের প্রশ্ন, কিন্তু এই যে 22 লক্ষ মানুষ প্রতারিত হয়েছে, এই মানুষগুলোই তো টাকা রেখেছিলেন। এবং টাকা কারা রেখেছিলেন যদি সারদায় এটা দেখি, দেখবেন কেউ রিটায়ার্ড পোস্টমাস্টার, কেউ দেখবেন ব্যাংকে চাকরি করে, এমনি যারা ধরুন একেবারে ক্ষেত মজুরের মানুষ ছিলেন তারাও যেমন রেখেছিলেন, এই সংখ্যার মানুষও রেখেছিলেন। এবং তার মধ্যে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, এরা তো শিক্ষিত মানুষ, কেন রেখেছিলেন? তার মানে এটা বুঝতে হবে, আমরা বিভিন্ন মামলার সাথে যুক্ত, তো যারা ফ্রড হয় বা যারা চিটার হয় তারা মানুষকে যখন বোঝায়, তাদের বোঝানোর ক্যাপাসিটিটা অনেক হাই, যেটার জন্য এমন সুন্দরভাবে মানুষকে বোঝায় যাতে মানুষ প্রলোভিত হয়ে পড়ে। ঠিক যেরকম আপনারা দেখবেন সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে একটা শব্দ উচ্চারিত হয়েছিল বা দেখানো হয়েছিল সিনেমার মধ্যে রাজার, সেটা হলো মগজ ধোলাই। এই জায়গাতে কিন্তু যারা ক্রিমিনাল হয় বা যারা, যেমন রাজা, সে চেষ্টা করছে মানুষের ব্রেনের মধ্যে এমন একটা কিছু করে দেবো যাতে করে কিনা ও আমার হয়ে কাজ করে। সেই পলিসিটা, ওই মগজ ধোলাই পলিসিটা তৃণমূলের অনেক বেটার, যার জন্য মানুষ বারবার প্রতারিত হয়। আজকে আপনি এই যে 26,000 যে চাকরি চলে গেছে, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি, এই যে কথাগুলো বলছেন, তিনি নিজেও জানেন তিনি ভুলভাল কথা বলছেন। তিনি নিজেও জানেন পরীক্ষা আবার হলো এবং পরীক্ষা দিতে হবে, সুপ্রিম কোর্টের ওপরে কিছু হবে না, তিনি রিভিউ করবেন, তিনি অমুক করবেন, তিনি তুসুক করবেন। কারণ ওই সময়তে যখন মানুষ দিশেহারা, এই যে ধরুন 26,000 দিশেহারা, তার মধ্যে একটা সংখ্যা, বড় সংখ্যা আছে টেন্টেড, তার মধ্যে একটা বড় সংখ্যা আছে যারা জেনুইন ক্যান্ডিডেট, খেটে পরীক্ষা দিয়েছেন, পাশ করেছিলেন, একবার না দুবার বিভিন্ন পরীক্ষা ছেড়ে এসেছিলেন, তারাও সবাই দিশেহারা, একটা বড় অংশ মানুষ দিশেহারা। তাকে ওই সময়তে যদি ওই প্রলোভনটা দেওয়া যায়, এগুলো কিন্তু টাইপ অফ প্রলোভন, এই প্রলোভনটা দেওয়া যায়, তাহলে কিন্তু তাকে আমি কিছুটা আটকাতে পারবো। এই যেমন সারদাতে একটা ফেক কমিশন তৈরি করে দিলাম, তৈরি করে দিয়ে কিছু মানুষকে দেখিয়ে দিচ্ছি যে টাকা দিয়ে দিচ্ছে, এই যে মানুষের মনের মধ্যে যে আশাটা জেগে উঠছে যে না আমার জন্য হয়তো কিছু হচ্ছে, আদতে কিছুই হবে না, এই জায়গাটা থেকে যখন মানুষ ভেঙে বেরিয়ে যাবে যে না এদেরকে বিশ্বাসই করা যায় না, আমি বারবারই একটা কথা বলি, আপনারা ধরুন এসআইআর একটা এক্সাম্পল। এখন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন যে আমি এসআইআর পশ্চিমবাংলায় করতে দেব না, বলেছিলেন, এটা অস্বীকার করার জায়গা নেই। কিন্তু এসআইআর হলো, তার মানে মানুষকে এটা বুঝতে হবে এই যে কথাগুলো তিনি বলছেন এগুলো কিন্তু সম্পূর্ণ ভুল এবং মিথ্যে কথাবার্তা। তার পার্টির লোক, তার পরিবারের লোক, এবং তিনি নিজেও এসআইআর এর ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন, তিনি বাদ যাননি, তাকে দিতে হবে। এটা একটা কিন্তু ইলেকশন কমিশনের একটা, তাদের একটা প্রত্যেক 20 বছর 15 বছর পরে হয়, তাই জন্য দিতে সবাইকেই হবে। তাহলে মানুষের কাছে সঠিক জিনিসটা বলুন যে এসআইআর এর ফর্ম ফিল আপটা কীভাবে করতে হবে, নাম বাদ গেলে কি করতে হবে, নামটাকে নতুন করে তোলানোর জন্য আইনের প্রক্রিয়া কি করতে হবে, এটা যদি মানুষের কাছে প্রচারিত হতো না, এটাকে আগেই বিরোধিতা করতে হবে। এই যে প্রতারণামূলক থিওরিটা, এই থিওরিটা কিন্তু মানুষের যখন বিপদে পড়ে তখন মানুষ কিন্তু তাদের সাইকোলজিক্যাল কন্ডিশনে অনেক সময় বিশ্বাস করে ফেলে, যে কারণে মানুষের এই জায়গাটা দাঁড়াচ্ছে। বর্তমান জামানায় মানে তৃণমূল ক্ষমতা আসার পরে যে লোককে দেখা গেছে হঠাৎ করে তার উত্থান হয়েছে, উত্থান হওয়ার পরে সে নিজেকে কেউকেটা মনে করেছে তৃণমূলের সাথে গা ঘষাঘষি করার পরে। এরম যারা মানুষ যারা তৃণমূলের আশীর্বাদ পাওয়ার পরে নিজেকে কেউকেটা মনে করেছে, তারা কিছুদিন বাদেই তাদের জেল যাত্রা হয়েছে। যেমন আমরা এই ধারা, মানে এই ক্রমবর্ধমান এই ধারাটা আমরা দেখে আসছি সুদীপ্ত সেনের সময় থেকে। এই যে সুদীপ্ত সেনের কোনো এক সময় খুব রমনামা হয়েছিল, সে তাকে জেলে যেতে হলো। তারপরে রোজ ভ্যালি কাণ্ডে গৌতম কুণ্ডু, তারও রমরমা হয়েছিল, তাকেও জেলে যেতে হলো। কুণাল ঘোষের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ উঠলো, তাকেও জেলে যেতে হলো। এরা কিন্তু সব তৃণমূল ঘনিষ্ঠ ছিল, এরা তৃণমূলের নেতাদের একদম গায়ে গা লাগিয়ে চলা মানুষ ছিল। এবং সর্বশেষ দেখা গেল যুবভারতী কাণ্ডের পর দেখা গেল শতদ্রু দত্ত, এই মানুষটির সাথেও তৃণমূলের বহু নেতা মন্ত্রীদের খুব ওতপ্রোত যোগাযোগ ছিল, সেই শতদ্রুকেও জেলে যেতে হলো। এই ক্রোনোলজিটা কি?
বিষয়টা এরকম না, বেসিক্যালি কোনো একটা লোককে তো গিনিপিক করতে হবে। টাকা সবাই খেয়েছে, কাউকে দিয়ে টাকা তুলেছে, কাউকে একটাকে গিনিপিক করতে হবে। এই যে শতদ্রু দত্তটাকে গিনিপিক করে দিল, এই যে নির্দোষ, আমি এই কথা বলছি না, এও দোষী, কিন্তু এটাকে গিনিপিক করে দিল, দিয়ে বাকিগুলো বেঁচে গেল। কারণ যে যখন আপনারা যদি ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সটা কেউ দেখে, মানে বিভিন্ন ক্রাইমকে যদি মানে সেটাকে মানে দেখা হয়, বা সেটা নিয়ে যদি যে বইগুলো আছে সেগুলোতে দেখবেন, বা বিভিন্ন ক্রাইমের হিস্ট্রি যদি দেখেন, যারা ক্রাইম করে তারা প্রথমে চেষ্টা করে নিজেরা কিভাবে বাঁচবো। যখন দেখবে আমি বাঁচতে পারবো না, কোনো একটাকে ফাঁসি দিয়ে বেরিয়ে যাব। এটা থিওরি, এই কথা বলে, এটা আমার কথা না, এটা একদম ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সের থিওরি। সেখানে সুদীপ্ত সেনকে ফাঁসিয়ে দিয়ে বাকিরা বেরিয়ে যেতে পারলো কিনা। ফর এক্সাম্পল ধরুন পার্থ চট্টোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায় তো একা টাকা তুলেছেন চাকরি পাইয়ে দেওয়ার জন্য, এটা হতে পারে না। গোটা সিস্টেমে তো পুলিশ ছিল, গোটা সিস্টেমে তো আরও কিছু ছিল, কেউ কোনো কমপ্লেন, কোনো ইনকোয়ারি কিছু হলো না, শুধু টাকা উঠে গেল আর লোকের চাকরি হয়ে গেল। কিন্তু যখন পার্থ চট্টোপাধ্যায় ধরা পড়লেন, তখন কিন্তু পার্থ চট্টোপাধ্যায় অ্যারেস্টের সময় যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন, বা মেমো অফ অ্যারেস্টে যখন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম লিখেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার কথার কোনো উত্তরও দেননি, তার ফোনও রিসিভ করেননি, এবং সাবসিকুয়েন্টলি পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিতে হয়েছিল। এটা কিন্তু ছিল তৃণমূলের রাজনৈতিক কম্পালশন, আর কিছু করার ছিল না, ছড়িয়ে দিতে হবে এই স্টেজে দাঁড়িয়ে। তার পরবর্তীকালে কি করবে সেটা পরের ব্যাপার। এই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে লোকগুলো আছে যেগুলো টাকা তোলার এজেন্ট, এগুলোকে গিনিপিক বানিয়ে দেওয়াটা অনেক বেশি সুবিধেদায়ক। তাতে লোককে দেখানো যায় যে শতদ্রুকে অ্যারেস্ট করেছি, এটা লোককে দেখানো যায়। কিন্তু বেসিক্যালি কিন্তু ফ্রড যে ব্যাপারটা, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কোয়ালিটি ফ্রড, তার একটা এক্সাম্পল আমি দিই। যখন সবার চাকরি চলে গেল, এই মামলাটার সাথে আমি অতপ্রতভাবে যুক্ত, তাই জন্যই বারবার বলছি, তিনি কি নিয়ম করলেন না, গ্রুপ সি গ্রুপ ডির আমরা কন্ট্রাকচুয়াল অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবো। হাইকোর্ট স্টে করে দিয়েছে, সেটা অন্য বিষয়। কন্ট্রাকচুয়াল অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবে, এই যে বার্তাটা দিয়ে দিল মানুষের কাছে, এটাও কিন্তু একটা ফ্রড, যেটা আইনে হয় না, কিন্তু খুব সুকৌশলে এই জিনিসটা তিনি করে দিলেন, এবং কিছু অংশ মানুষকে তিনি বুঝিয়ে বোঝাতেও পেরে গেলেন। কারুর মনের মধ্যে বা কারুর চিন্তার মধ্যে যদি একদম ফ্রড ব্যাপারটা প্রথম থেকে থাকে, ধরুন ফর এক্সাম্পল যারা যারা ধরুন বিভিন্ন সময় এই চিট ফান্ডের যারা এজেন্টরা আসতো, অনেকেই বাড়িতে দেখবেন এজেন্টরা আসতো, তারা কিন্তু সেইভাবে ট্রেনিং নিয়ে আসতো, এমনভাবে আপনাকে কথাটা বলবে যে আপনি এখানে টাকাটা লাগলে লাভবান হবেন, তাদের সেই ট্রেনিংটা হতো। সেরকমই তৃণমূল যারা করে তাদের এই ট্রেনিংটা হয় যে মানুষকে কি বলতে হবে, যেটা বললে মানুষকে বোঝানো যাবে আমাদের নিজেদের বেনিফিটের জন্য। এই জায়গাটা থেকে মানুষের অ্যাওয়ারনেস প্রয়োজন, কার কথা শুনবেন কার কথা শুনবেন না। কেউ তো ব্যাংকে টাকা রাখতে যায়নি ওই সময়, কারণ ব্যাংক তো বাড়িতে গিয়ে বোঝাবে না যে আমার টাকাটা সিকিউর, 7% ইন্টারেস্ট তুমি পাবেই, যে টাকাটা মেরে দেওয়ার ব্যাপার নেই। কিন্তু এরা কিন্তু মানুষকে গিয়ে সেই বোঝানোর দায়িত্বটা নেয়, এবং এই থিঙ্কিংটার এগেনস্টেই কিন্তু আমাদের লড়াইটা। এই যে প্রত্যেকবারই তৃণমূলের প্ল্যানিংয়ে কোনো দুর্নীতি হলেই তারপরে মমতা ব্যানার্জি একটা করে কমিশন গঠন করে দেন। এই কমিশনটা নাকি শুনতে পাওয়া যায়, সবাই বলে আই ওয়াশিং। আসলে মমতা ব্যানার্জি তার নিজের দলের দুর্নীতি সেটা যাতে মানুষের সামনে উন্মোচন না হয়, তাই জন্য এরকম একটা কমিশন গঠন করে মানুষকে একটা লালিপপ দেন, যাতে মানুষ দুর্নীতিটা পুরো ভুলে যায়, এবং কি তদন্ত হচ্ছে তার কি ফলাফল হবে কিছুদিন পরে মানুষ আর খেয়ালও রাখবে না, আর তাই নাকি ওই কমিশনের যা তদন্ত ধামাচাপা পড়ে যাবে। এর পেছনের আসল স্ট্র্যাটেজি বা ফন্দিটা কি? না দেখুন, আমি একটা কথা বলি, যে বিচারপতিকে দিয়ে তিনি এই যুবভারতী কাণ্ডে তদন্ত কমিশন গড়েছেন, সেই কমিটির বিচারপতি চেয়ারম্যান, এই কমিটিতে আরও আছে। এই কমিটিটা বা এই তদন্ত কমিশনটা পুরোপুরি একটা সরকার নিয়ন্ত্রিত কমিশন, তাই এই কমিশন কি করবে তাতে মানে তার কিছু যায় আসে না, এবং তাতে আমি মানে মনে করি না এই কমিশন সঠিক কোনো কাজ করে উঠতে পারবে বলে, অন্তত আমি মনে করি না। যখন কোনো ইস্যু ঘটে, সেই ইস্যুটা থেকে একটা দৃষ্টি আকর্ষণ করে অন্যদিকে ঘোরানোর একটা প্রবণতা রাজনীতিবিদদের থাকে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা মানে কোয়ালিটি, তিনি একজন মানে বলতে পারেন যে মানে তিনি বোঝেন যে কোন জিনিসটা করলে জিনিসটাকে অন্যদিকে ঘুরিয়ে দেবে, সেই যোগ্যতাটা ওনার আছে। কিন্তু নেগেটিভ যেটা এখানে, তার দলে চুরিটা তো একটার পর একটা আসতে থাকে, যার জন্য এটা মানুষের স্মৃতির থেকে কিন্তু একেবারে বেরিয়ে যাচ্ছে না। একটা আপনি যদি যুবভারতী, তার আগে এসএসসি, তার আগে সারদা, মানে পরপর নারদা, মানে পরপর জিনিসটা হতে থাকছে, যেটাকে তিনি কন্ট্রোল করতে পারছেন না। এখন এই জায়গাটা দাঁড়িয়েছে।
এখন তিনি কমিশন করে লোকের কাছে আইওয়াস কিছুটা করার চেষ্টা করেছিলেন, যাতে করে তৎক্ষণাৎ যে রিয়াকশনটা, আজকে তৎক্ষণাৎ রিয়াকশনটা এত বেশি ছিল যে মুখ্যমন্ত্রী, তার হাতে পুলিশ ডিপার্টমেন্ট, তিনি ময়দানে ঢুকতে পারছেন না, যুবভারতীতে ঢুকতে পারছে, তাকে পালাতে হচ্ছে। এটা এর আগে কোনোদিন ভারতবর্ষে কোথাও হয়েছে? এবং এটা আরও বাড়বে দিনকে দিন, কারণ প্রত্যেকে প্রতারিত। আপনি যদি আজকে সরকারি স্কুলগুলোতে যান, আগে আমাদের ছোটবেলায় লোকে সরকারি স্কুলে পড়তো এবং তারা সারা পৃথিবীর বড় বড় জায়গায় যেত। আজকে যদি আপনি সরকারি স্কুলগুলোতে যান, ধুঁকছে উঠিয়ে দিতে হবে। কেন? তৃণমূলের যারা নেতা কর্মী রয়েছে তাদের ছেলেমেয়েরা সরকারি স্কুলে পড়ে, তারা সরকার চালাচ্ছে। তা আমি যদি সরকারের মুখ্যমন্ত্রী হই, তো আমার পরিবারের লোক সরকারি স্কুলে পড়বে না, তারা বেসরকারি স্কুলে পড়বে। মানে এই স্কুলগুলোকে ইচ্ছাকৃতভাবে এইভাবে করে রাখা হয়েছে, এটাকে চেঞ্জ করা যায় না। তা আপনি পশ্চিমবাংলার বাইরে চলে যান, দিল্লিতে চলে যান, ওখানে সরকারি স্কুল প্রাইভেট স্কুলের থেকে বেটার, এটা অস্বীকার করার জায়গা নেই, প্রাইভেট স্কুলের থেকে অনেক বেটার। আমাদের পশ্চিমবাংলা কি হলো? কোনো সরকারি স্কুল, কলকাতা বিশ্ববিদ্যালয় একটা বিশ্ববিদ্যালয়, তার ভাইস চ্যান্সেলর কিছুটা চেষ্টা করছেন, পারবেন কিনা আমি জানি না, চেষ্টা করছেন সেটাকে যদি কিছু রিমডিফাই বা কিছু করা যায়, কিন্তু পারবেন কতটা যায় না, কারণ যে ইনফ্রাস্ট্রাকচার, যে সাপোর্ট সরকারের দরকার সেটা নেই, সেটা পশ্চিমবাংলাতে নেই। আপনি যদি আজকে, খুব সিম্পল ব্যাপার, কোনো একদিন আপনাদের ক্যামেরা নিয়ে আপনি চলে যান SSKM হসপিটালে, দেখবেন তো রুগী মাটিতে শুয়ে গড়াগড়ি খাচ্ছে। এটা একটা 75 বছর স্বাধীন হওয়ার পরে একটা বেস্ট কোয়ালিটি হসপিটালে এটা তার চিত্র হতে পারে? দৈনন্দিন জীবনেই যে মানুষের চলাফেরার যে কাজ বা বিভিন্ন সময় বিভিন্ন কাজ মানুষকে করতে হয়, তার মধ্যে কিন্তু এই জিনিসগুলো ঢুকে গেছে, প্রত্যেকটা জায়গায় চুরি, এবং আমরাও তার একটা পার্ট হয়ে গেছি। আজকে পলিটিক্যাল ডিগ্রেডেশনের আমরাও একটা পার্ট হয়ে গিয়েছি। কারণ আপনি যে লোক চুরি বোঝে, তাকে আপনি, চোরকে আপনি ভদ্র ভাষা কি বোঝাবেন? যে ডাকাত, তাকে আপনি আপনার হাত থেকে ব্যাগটা ছিনতাই করে একটা লোক নিয়ে চলে যাচ্ছে, আপনি তাকে ভদ্র ভাষা বোঝাবেন? তার থেকে আপনার ছিনিয়ে নিজের ব্যাগটা ফিরিয়ে নিতে হবে, আদারওয়াইজ আপনি পারবেন না। এবারে যুবভারতী কাণ্ডে তদন্তের জন্য যে কমিশনটা গঠন করা হয়েছে, সেই কমিশনের তাদের তদন্ত করার আগেই মমতা ব্যানার্জি নিজে সিদ্ধান্ত নিয়েছেন, বহু পুলিশ কর্তাদের কাউকে সাসপেন্ড করেছেন, কাউকে শোকজ করেছেন, কাউকে জবাবদিহি করতে বলেছেন। এই যে পুলিশ, যার মাধ্যমে মমতা ব্যানার্জি বিরোধীদের কণ্ঠরোধ করে, এই যে পুলিশ যারা মমতা ব্যানার্জির কথায় যে কোনো কাজ করতে প্রস্তুত, সেই পুলিশের ওপর এরকম কড়া পদক্ষেপ যে নিল, পুলিশকে সাসপেন্ড করছে, পুলিশকে ফোকাস করছে, এবার সেটা পুলিশ যদি ঘুরে যায়, মমতা ব্যানার্জির কথা এরপর থেকে মানতে না শুরু করে, তাহলে তো মমতা ব্যানার্জির জন্য এটা পুরো বুমেরাং হয়ে যাবে। যে পুলিশকে কাজে লাগিয়ে বর্তমানে রাজ্যে নাকি বিভিন্ন অভিযোগ ওঠে বিরোধীদের কণ্ঠরোধ, মানে একটা মানুষ যদি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করে, সেই পুলিশ তার বাড়িতে গিয়ে তাকে ধমকানো চমকানো করে, সেই পুলিশ যদি এবার নিজেরাই শাস্তি পায়, তাহলে মমতা ব্যানার্জির কথা কি এরপরে ভবিষ্যতে মানবে কথা, মানে অক্ষরে অক্ষরে, নাকি এটা মমতা ব্যানার্জির জন্য কাল হতে পারে? দেখুন, যে কজন দু একজন পুলিশ অফিসারের বিরুদ্ধে স্টেপ নিয়েছেন বলে দেখাচ্ছেন, সেগুলো সমস্তটাই আইওয়াস, এবং এই স্টেপটা তিনি নিয়েছেন এই জন্য সেই পুলিশগুলোকে কন্ট্রোল করার জন্য। পশ্চিমবাংলায় পুলিশ নিজে ডিএ পায় না। পশ্চিমবাংলার পুলিশের মাইনে অন্য রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের তুলনায় অর্ধেক। হাউস রেন্ট অ্যালাওয়েন্স পশ্চিমবাংলার কর্মচারীরা যা পায় অন্য রাজ্যের অর্ধেকেরও কম। এটা ঘটনা, এটা অস্বীকার করার জায়গা নেই। সেই পুলিশকে কিভাবে কন্ট্রোল করতে হয়, এই জন্যই শোকজ আর এইগুলো দেখাচ্ছে ওই কজন পুলিশ অফিসারকে চমকানোর জন্য। মেন তো পুলিশের মাথা যাকে বসিয়ে রেখে দিয়েছে, ডিজি, ডিরেক্টর জেনারেল অফ পুলিশ, সেই তো সব থেকে বড় তৃণমূলের এজেন্ট। ওকে জবাব দিয়ে, ওটা কোনো জবাব দিয়ে, ওই কমিশনের জবাব দিয়ে যে চেয়ে চেয়ে পাঠিয়েছে, ওই জবাব দিয়ে কি জবাব দিয়ে? সেই এতখানি পুলিশ অফিসারের সাথে মমতা ব্যানার্জির সম্পর্ক যে ওনাকে যখন সিবিআই নোটিশ করেছে, তার জন্য মমতা ব্যানার্জিকে রাস্তায় বসতে হয়েছিল। তাহলে কি সম্পর্ক আপনার সাথে পুলিশ অফিসারের, সেটা তো তদন্ত হওয়া উচিত। সেই পুলিশ অফিসার আজকে ডিরেক্টর জেনারেল অফ পুলিশ, অনেকদিন ফেরার ছিলেন। তারপরে কি হয়েছে সে অনেক ঘটনা, সেটা তো মানুষ আস্তে ধীরে জানবে। যদিও বা এই সাসপেন্ড, আগের বার বললাম পুলিশকে করা হচ্ছে, এই সাসপেনশন, মমতা ব্যানার্জির এই সাসপেনশনের কোনো গুরুত্ব আছে বলে মনে হয় না। কারণ
বিভিন্ন সময় দেখা গেছে মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের যে সাসপেনশন নেওয়ার ধরন, যে কাউকে সাসপেন্ড করা, তার যে কি মূল্য দেখতে পাওয়া গেছে। আরাবুল ইসলামকে সাসপেন্ড করা হয়েছিল যখন তখন, তারপরে দেখতে পাওয়া গেছিল শোভন চ্যাটার্জিকে সাসপেন্ড করা হয়েছিল যখন তখন। এর ছাড়াও তো বিভিন্ন আছে, আমরা মানে সর্বশেষ যেটা দেখেছি যে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হয়েছে। এর আগেও হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হয়েছিল, আবার দলে ফেরত নেওয়া হয়েছে, আবার করা হচ্ছে। মানে তৃণমূলের সাসপেনশনটা কি একটা খুব মানে তুচ্ছ জিনিস, মানে কিছুদিনের জন্য ধামাচাপা দেওয়ার জন্য সাসপেনশন, আবার তোমাকে ঘরে জামাই আদর করে ফেরত নেওয়া হবে। তাই তৃণমূলেই সাসপেন্ড করলে কেউই অত গুরুত্ব দেয় না। যাদেরকে করা হচ্ছে তারাও জানে এটা একটা এই মুহূর্তে ধামাচাপা দেওয়ার কারণ। পরে তৃণমূল তাকে সব সাসপেনশন তুলে নিয়ে আবার বহাল তবিয়তে আগের পদেই রাখবে। না না, এটাকে ঠিক আপনারা যেভাবে সাসপেনশন বলছেন সেটা ঠিক আমি সাসপেনশন বলছি না। তার কারণ হলো যখন একটা বড় ক্রিমিনালের গ্যাং থাকে, বাকি ছোট ছোট ক্রিমিনালগুলো কেউ টাকা তুলে দেয়, কেউ মার্ডার করে দেয়, কেউ অমুক করে দেয়, যার ইয়েতে যে গন্ডগোলগুলো হয় তাকে সেই অনুযায়ী সাসপেন্ড করা হয়, তাকে সেই অনুযায়ী কিছুদিনের জন্য বসিয়ে দেওয়া হয়। এটা হলো সেই সিস্টেম। এই যে সাসপেনশনগুলো বলছেন এটা এই জন্য আইওয়াস, কারণ বলতে হয় সাসপেনশন। তাই পার্থ চ্যাটার্জিকে সরানো হলো কি কারণে? কারণ তিনি জেলে চলে গেছেন। এখন বেশি ওনার সাথে যোগাযোগ করতে গেলে যে যোগাযোগ করতে যাবে সে ফেঁসে যেতে পারে, তাই জন্য তাকে কিছুদিনের জন্য অফ রাখতে হবে। আপনি সারদাতেও সেই একই জিনিস দেখবেন, আপনি যদি অন্যান্য জায়গায় দেখেন সেখানেও একই জিনিস দেখবেন। তাই জন্য এখানে যে সাসপেনশনের কথাটা বলছেন, এই যে শোভন চট্টোপাধ্যায় সাসপেনশনের কথা বলছেন, শোভন চট্টোপাধ্যায় তৃণমূল থেকে বেরিয়ে গিয়েছিলেন একটা টাইমে, তো স্বাভাবিক কারণেই ওনাকে সাসপেন্ড করতে হয়েছিল। শোভন চট্টোপাধ্যায় আবার 2021 সালের পরে সিবিআই ওনাকে অ্যারেস্ট করেছিল। উনি ছিলেন ওই এসএসকেএমে। তৃণমূলের নেতারা তো এসএসকেএমে থাকে, তারা জেলে থাকে না। যতদিন সরকারে আছে করবে, তারপরে সরকার চলে গেলে কি হবে সেটা পরে দেখা যাবে। তাকে স্বাভাবিক কারণে তার থেকে ডিস্টেন্স বাড়াতে হবে, সবাই তো তার কাছে রাখতে পারবে না ডিস্টেন্স। এইসব কারণগুলো থাকে, এগুলো সাসপেনশন বলা চলে না। যোগাযোগ ঠিকই ছিল, মানুষকে দেখানোর জন্য সাসপেনশন। এছাড়াও বহু ক্ষেত্রে মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠে, বিরোধীরা অভিযোগ করে, সাধারণ মানুষ অভিযোগ করে মমতা ব্যানার্জি দিনে যে কথা বলেন রাত্রিবেলা তার 180 ডিগ্রি ঘুরে যান। কারণ এই মমতা ব্যানার্জি নাকি বলেছিলেন তিনি বেঁচে থাকতে এ রাজ্যে কারোর চাকরি যাবে না, কোনো শিক্ষক শিক্ষিকার চাকরি যাবে না। কিন্তু সবাই চাকরি তো চলে গেলই। এরপরে তিনি বলেছিলেন এক সময় যে ওয়াকফ আইন এ রাজ্যে লাগু হতে দেবেন না তিনি বেঁচে থাকলে, কিন্তু সেই ওয়াকফ আইনও লাগু হচ্ছে। এরপরে সর্বশেষ তিনি বলেছিলেন এ রাজ্যে এসআইআর হতে দেবেন না, ওনার জীবন থাকতে এ রাজ্যে এসআইআর হতে পারবে না। কিন্তু এই সবকটা জিনিস তো হয়ে গেল এবং মমতা ব্যানার্জি তো জীবিতই আছেন, তাহলে তিনি আটকাতে পারলেন না কেন? যা বললেন সেই কথার গুরুত্ব কি আদৌ এরপরে মানুষ দেবে মমতা ব্যানার্জিকে? এই ডায়লগগুলো যেগুলো দেয় এগুলো পুরো ফ্রড, চিটাররা এই ডায়লগগুলো দেয়। এই ডায়লগগুলো দিয়ে কিছু মানুষকে বিভ্রান্ত করার জন্য। মানুষ এত দেখুন আইন কানুন আদালত বোঝে না, পরবর্তীকালে বুঝে। যারা সারদায় টাকা রেখেছিলেন ফর এক্সাম্পল, তারা কি ভেবেছিলেন যে আমার টাকাটা চলে যাবে? যারা ধরুন এই চাকরিতে টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন, তারা কি ভেবেছিলেন? পশ্চিমবাংলার কোনো মানুষ ভেবেছিল, ছেড়ে দিন ভারতের কোনো মানুষ ভেবেছিল যে 26,000 চাকরি চলে যাবে? তাই যারা ফ্রড হয় তারা এরকম ধরনের প্রলোভন দেখাতেই থাকবে যে কিচ্ছু হবে না, আমরা বুঝে দেব। কারণ যে চোর হয় সে কিন্তু জানে যে আমি এটা চুরি করেছি, তাই আমাকে লোককে আশ্বস্ত করতে হবে যে কিছু হবে না, কিচ্ছু হবে না, এসআইআর হবে না, হতে দেবো না। তিনি নিজেও জানেন যে এসআইআর হবে এবং এসআইআর করতে গেলে এটা নির্বাচন কমিশন করছে, এখানে কেন্দ্র সরকার রাজ্য সরকার কেউ কিচ্ছু করতে পারবে না। বরং এসআইআরে যেটা দরকার ছিল যে মানুষ কিভাবে বিভ্রান্ত না হয়ে সঠিকভাবে এসআইআরে নিজের নামটা তুলতে পারবে, নামটা বাদ হয়ে গেলে হিয়ারিংয়ে কী কী কাগজ নিয়ে যাবেন সেগুলো মানুষের কাছে প্রচার করা দরকার ছিল, যে প্রচারটা তিনি করলেন না। কারণ এটা নিয়ে তিনি নিজেও একটা রাজনৈতিক জায়গা নিয়ে যেতে চাইলেন। দেখুন, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি এরা এক একজন বিপ্লবী চেতনার মানুষ। এনাদের কথা শুনে মনে হয়, যা দেখুন আমরা তো ব্যক্তিগত চিনি না, কিন্তু এনাদের কথা শুনে মনে হয় এনারা এক একজন বিপ্লবী। কারণ মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি বিভিন্ন সময় বলতে শোনা গেছে, তাদের মুখে শুনেছি আমরা সবাই, যে তারা এ মাটিকে, এই বাংলাকে, এই রাজ্যকে নিজেদের জীবনের থেকেও বেশি ভালোবাসে। যেমন অভিষেক ব্যানার্জি বলেছিলেন তার বিরুদ্ধে যদি কোনো দুর্নীতির অভিযোগ ওঠে, 1 টাকার দুর্নীতির অভিযোগ উঠলেও তিনি বিপ্লবীদের মতো ফাঁসি কাটে উঠে যাবেন, তার কাছে জীবন তুচ্ছ।
তার কাছে এ রাজ্যের ভালো চাওয়াটাই মেন, তাই দুর্নীতির সাথে তিনি কখনো যুক্ত না, মানে এক ফোঁটা ছিটে ফোঁটাও যুক্ত ছিলেন না। কিন্তু আপনারা অভিষেক ব্যানার্জি ফাঁসি কাটে ওঠা আপনারাই তো আটকে দিলেন। যদি উনি সত্যি দুর্নীতি করেন, উনি ফাঁসি কাটে উঠবেন বলেছেন, কিন্তু আপনারা তো কোনো তদন্তই ঠিকঠাক করানোর জন্য ব্যবস্থা করতে পারছেন না। যদি তদন্ত ঠিকঠাক করতেন, ওনাকে যদি দোষী সাব্যস্ত করতে পারতেন, তাহলে তো উনি বিপ্লবীর মতোই নিজের যে বীরত্ব সেটা দেখাতে পারতেন। আপনারা সেটা ব্যবস্থা করলেন না কেন? না না, যখন সিবিআই ডেকেছিল তখন পালিয়ে কোর্টের কাছে গেছিল কেন যে আমাকে বেল দাও, নট টু অ্যারেস্ট দাও? কোর্ট কি দিয়েছে আমি সেই বিষয়ে কথা বলছি না। কারুর যদি মনে সাহস থাকে, কারুর যদি সেই দম থাকে, সিবিআই ডাকলে যাবে, আর নয়তো বলবে আমি যাব না, কোর্টেও যাব না, দেখি কি করতে পারে। দুটোর একটা হবে। তাই যাকে আপনারা বাংলার বাঘ বলছেন সে বেড়াল। প্রাণে ভয় থাকছে বলে না তবে কোর্টে গিয়ে তার নিজের বেলটা নিজের বেলটা আগে করানোর জন্য ছুটেছিলেন। যখন পারছেন না তখন আবার তার হায়ার কোর্ট এটা করেছেন, আবার নোটিশ দিলে আবার তিনি যাবেন। কুণাল বড় বড় কথা বলে যে এখন ভাইপোর সব থেকে বড় দালাল মুখপত্র হয়েছে। তাকে যখন পুলিশ অ্যারেস্ট করতে ছিল কেঁদে কেটে ভাসিয়ে দিয়েছিল। হ্যাঁ, তারপরে জেলে ঢুকে গিয়ে যখন দেখেছে আর কিছু হবে না, তখন বাইরে এসে বলছে মমতা ব্যানার্জি সারদার বেনিফিশিয়ারি, আর আজকে দাঁড়িয়ে আবার তৃণমূল করছে। তাই জন্য এইসব লোকজনের কোনো ক্রেডিবিলিটি এইসব মানুষের আপনি পাবেন না। তৃণমূলের এই সুন্দর সিস্টেমটা আর কতদিন চলবে বলে মনে হয়? যেমন আমরা দেখে এসেছি সারদা কাণ্ডে, সারদায় সাধারণ মানুষ, গরিব মানুষরা তারা টাকা রাখবে একটু বেশি টাকা পাওয়ার আশায়, একটু বেশি সুদ, এরম একটা আশা দিয়ে তাদেরকে সারদার সময় টাকা রাখতে বলা হয়েছিল। সেখানে সাধারণ মানুষ তাদের নিজের কষ্টের টাকা রাখবে, কিন্তু সেই সাধারণ মানুষ সেই টাকা ফেরত পাবে না। সাধারণ মানুষের রাখা টাকা ভোগ করবে নেতা মন্ত্রীরা, তাদের পকেটে ঢুকে যাবে। তেমনই আবার দেখা গেছিল এই যে শিক্ষক নিয়োগ দুর্নীতিটা পুরো উন্মোচন হওয়ার পরে দেখা গেল যে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কি দেখতে পেলাম আমরা দেখতে পেলাম সাধারণ ঘরের বহু ছেলে মেয়ে, যারা ছোট থেকে স্বপ্ন দেখেছিল শিক্ষক শিক্ষিকা হবে, তারা কষ্ট করে চাকরির পরীক্ষা দিল। তারা তাদের মেধার ভিত্তিতে চাকরি পেতে চেয়েছিল। তাদের দিন রাত পরিশ্রম করা যে এই খাটনি, তারা একটা শিক্ষক শিক্ষিকা হবে, তাদের পরিশ্রমের কোনো মূল্য থাকলো না। পরিশ্রম করলো তারা, আর চাকরি পেল নেতা মন্ত্রী, তৃণমূলের সব নেতা মন্ত্রীদের বাড়ির লোকেরা। দেখেছেন সেই পাওয়ার কথা ছিল কার, পেল কে? আবার সর্বশেষ বর্তমানে দেখতে পাওয়া যাচ্ছে এই মেসি কাণ্ড, যুব ভারতীর মেসি কাণ্ড যখন ঘটলো, সাধারণ মানুষ টাকা জমিয়ে সেই টাকা খরচা করে মেসিকে দেখবে বলে যুব ভারতীতে গেল। সাধারণ মানুষের টাকা নিয়ে মেসিকে এদেশে এ রাজ্যে আনা হলো, কিন্তু সেই সাধারণ মানুষই দেখতে পেল না। দেখলো কে? দেখলো হচ্ছে তৃণমূলের মন্ত্রীদের, নেতাদের বাড়ির লোকেরা। তৃণমূলের বড় বড় মন্ত্রীরা তারা নিজেরা সেলফি তুলতে থাকলো, তারা নিজেরা গায়ে গা ঘষাঘষি করে মেসির সাথে ঘুরতে থাকলো, কিন্তু যে সাধারণ মানুষের যা প্রাপ্য ছিল সাধারণ মানুষ তা থেকে বঞ্চিত হলো। এরম সিস্টেমটা আর কতদিন চলবে বলে আপনার মনে হয়? দেখুন, এইটা হচ্ছে হলো তৃণমূল দলটা যারা করে তারা হলো বেসিক্যালি, আমি যেটা আমার ভাষায় বলি, তারা হলো নির্লজ্জ বেহায়া দোকান কাটা। তা না হলে এই যে মাঠে গিয়ে মেসির সাথে মন্ত্রী নিজে ছবি তুলছে, মুখ্যমন্ত্রীর পরিবারের লোক গিয়ে ছবি তুলছে, মুখ্যমন্ত্রী নিঘাত আসতে পারলেন না, কারণ আসলে বোধহয় ওই যুব ভারতীতে কি হতো তিনি নিজেও ফিরতে পারতেন কিনা যুব ভারতী থেকে সন্দেহ আছে, কোনো পুলিশ বাঁচাতে পারত না, সেই জন্য ছবিটা উঠলো না। আপনি অর্গানাইজার, আপনার বাড়িতে একটা প্রোগ্রাম হচ্ছে, বা আপনার বাড়িতে বিয়ে হচ্ছে, বা আপনার বাড়িতে অন্নপ্রাশন হচ্ছে, বা আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে, আগে তো আপনি গেস্টদের খাওয়াবেন, গেস্টদের ছবি তুলবেন, গেস্টদের ইয়ে করে রাখবেন। আপনার বাড়িতে প্রোগ্রাম হচ্ছে, আপনি নিজে খাচ্ছেন, এর থেকে বড় নির্লজ্জ বেহায়া হয়? আমার রাজ্যে প্রোগ্রাম হচ্ছে, আমি মুখ্যমন্ত্রী, বা আমার রাজ্যে প্রোগ্রাম হচ্ছে, আমি স্পোর্টস মিনিস্টার, আমি মানুষের কাছে তাকে নিয়ে যাব মেসিকে, তা নয় আমি গিয়ে ছবি তুলছি, মানে এটা কি দাঁড়ায়? একে আমি নির্লজ্জ বেহায়া এদেরকে কেন বলবো না? আর বললেই বা ভুলটা কি বলবো? তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জিকে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলতে দেখা যায়। এই সর্বশেষ একটা মিটিংয়ে বলতে শোনা গেছে তিনি তার দলের নেতা মন্ত্রীরা কোনো ভুল করলে তাদের জন্য তিনি দুষ্টু মিষ্টি পদক্ষেপ নেন, তিনি দুষ্টু মিষ্টি শাসন করে দেন। তার এই দুষ্টু মিষ্টি শাসনটা কেমন, তার বিভিন্ন নিদর্শন আমরা আগে পেয়েছি।
তার নিদর্শন হলো অনুব্রত মণ্ডল যখন দুর্নীতির দায়ে জেলে গেল, তিহার জেলে গেল, তখন মমতা ব্যানার্জি বললেন অনুব্রতকে বীরের সম্মান দিয়ে বীরভূমে ফেরাতে হবে, অনুব্রতকে মালা দিয়ে বরণ করে বীরভূমের বাঘ হিসাবে আবার বীরভূমে ফেরাতে হবে। আবার আরাবুল ইসলাম যখন চক ছুঁড়ে মেরে দিয়েছিলেন একজন শিক্ষিকাকে, তারপরে সেই আরাবুলের এই দোষকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন ও একটু কচি তাজা নেতা, ও একটু বাচ্চারা একটু ওরম ভুল করেই, একটু ডান পিঠে আবভাব তো করবেই, ওগুলো মেনে নিতে হয়, ছোট্ট ঘটনা। এরপরে যখন শওকত মোল্লাকে মুখ্যমন্ত্রী জানতেন যে ও বোম বাঁধে, শওকত মোল্লা বোম বাঁধে এটা জানার পরে মুখ্যমন্ত্রী তাকে কি শাস্তি দিলেন? তাকে আরো পুরস্কৃত করলেন, তাকে আরো দলে গুরুত্ব বাড়িয়ে দিলেন, তাকে আরো বেশি সিকিউরিটি দিয়ে দিলেন, তাকে বিধায়ক বানিয়ে দিলেন। মমতা ব্যানার্জির দুষ্টু মিষ্টি এই যে শাসনটা, এই শাসনটাকে আপনি কিভাবে দেখেন? ভুলটা কি করেছে তৃণমূল? ঠিকই তো করেছে। আরে দলটাই তো মস্তানরা চালাচ্ছে, দলটাই তো ক্রিমিনালরা চালাচ্ছে। আপনাকে তো দেখাতে হবে যে এই দলের মধ্যে, ধরুন তর্কের খাতিরে আমি বললাম বাম আমলের, ধরুন যারা যারা মন্ত্রী ছিলেন, এই ধরনের শিক্ষিত মানুষ চালাচ্ছে, তারা তো চালাচ্ছে না। যে নিজে এককালে লিখে বেড়াতো ডক্টর সামথিং, এখন বর্তমানে লেখে না, সে কখনো ঠিক হতে পারে? দলটাই তো চালাচ্ছে বন্দুকবাজ, বোমাবাজ, রেপিস্ট, খুনি, এরা দলটা চালাচ্ছে। পশ্চিমবাংলায় তৃণমূলের দল যারা চালাচ্ছে প্রত্যেকটা লোকের বিরুদ্ধে অভিযোগ। তো তা নাহলে এটা জিনিসটা ছাড়া অন্য কি হবে? আপনাকে যদি দেখাতে পারতেন যে তৃণমূল চালাচ্ছে কে, না সে একজন উচ্চশিক্ষিত ব্যক্তি, সে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সে একজন ডাক্তার, সে একজন অমুক, এরকম ধরনের ব্যক্তি হলে একটা কথা ছিল। আপনি বাম আমলে যদি দেখেন বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসু, সুভাষ চক্রবর্তী, হরেকৃষ্ণ কোঙার, প্রত্যেকটা মানুষের কোয়ালিফিকেশন দেখুন তো, কাউকে দেখবেন যে তার নামের আগে কেউ ডক্টরেট লিখেছে? সে যদি ডক্টরেট না হয়, এখানে কিন্তু কালচারটাই এটা, নিজেকে বাড়িয়ে দেখানো, নিজেকে অনেক বেশি করে মানুষের কাছে তুলে ধরা, যাতে করে কিনা মানুষকে বিভ্রান্ত করা যায়। সাধারণ মানুষ বলেন যে গোটা পশ্চিমবঙ্গটা নাকি তৃণমূলের জমিদারি, আর সেখানে রানীমা হলেন মমতা ব্যানার্জি, আর যুবরাজ হলেন অভিষেক ব্যানার্জি। এই যে একটা রাজতন্ত্র, বর্তমানে তো আমরা গণতন্ত্রে থাকার কথা, কিন্তু তার মধ্যে অদ্ভুতভাবে পশ্চিমবঙ্গে একটা রাজতন্ত্র তৈরি হয়েছে। এই রাজতন্ত্রের ভিত্তি বা ভিত কবে খসে পড়বে বলে আপনার মনে হয়? নাকি এই রাজতন্ত্র এরমভাবেই চলতে থাকবে? দেখুন, আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছিল, বা যেটা দেখেছি সেটা হচ্ছিল, মাসেল পাওয়ার আর মানি পাওয়ারে তৃণমূল প্রচুর এগিয়ে। কারণ যারা চুরি করে বা যারা ক্রাইমের সাথে যুক্ত, তাদের এই দুটোতে কোনো অভাব হয় না, যেটার ক্ষেত্রে বিরোধীরা অনেক পিছিয়ে আছে। এই দুটো জায়গায় যদি বিরোধীরা লড়াই করতে পারে, সঙ্গে কিন্তু 30% পুলিশ আছে, 70% পুলিশ নেই, তারা হয়তো সঠিকভাবে ডিউটিটা করার চেষ্টা করেন, ডিএ না পেলেও করেন। কিন্তু এটা যদি বিরোধীরা কমব্যাট করতে পারে, তাহলে আমি মনে করব তৃণমূল কংগ্রেস ভোটই পাবে না। যে 45% ভোট, সেটা কমে আমার মনে হয় 15 থেকে 20%ও থাকবে না, যদি এটা সঠিকভাবে বিরোধীরা ট্যাকেল করতে পারে। যে জায়গাটা বিরোধীদের সমন্বয়ের অভাব বলুন, বা বলতে পারেন যে বিরোধীরা সেই রকম পরিমাণ মাসেল পাওয়ার দেখাতে পারছেন না, সেই দুটো জায়গার জন্য এটা অসুবিধে হচ্ছে। এবং এটা যদি স্বতঃস্ফূর্ত মানুষের ভোট হয়, তাহলে আমার মনে হয় না তৃণমূল থাকবে ক্ষমতায়। এই যে আমি মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর বাড়ির লোকেদের রাজা, রানী, যুবরাজ বলে সম্বোধন করলাম, এতে কিন্তু বহু মানুষ মনক্ষুণ্ণ হতে পারেন, বহু মানুষ আমার প্রতি ক্ষুব্ধ হতে পারেন। কিন্তু আমি এই সম্বোধনটা করলাম, তার পেছনের কারণটা হলো, বহু মানুষ বলেন মুখ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর বাড়ির কোনো মানুষের যদি কোনো শরীর খারাপ হয়, রোগভোগ হয়, বিপদ আপদ হয়, তো সেক্ষেত্রে নাকি তারা চিকিৎসা করাতে বিদেশে উড়ে যান। যে অভিষেক ব্যানার্জির ব্যাপারে নাকি বহু অভিযোগ আছে, যে অভিষেক ব্যানার্জির কিছু চিকিৎসার প্রয়োজন হলে তিনি কেন জানি না এখানে চিকিৎসা না করিয়ে দুবাই বা আমেরিকা উড়ে যান। এবং এইগুলো দেখে সাধারণ মানুষের মনে বক্তব্য বা প্রশ্ন তৈরি হয়, তাহলে তো রাজা রানীদের জীবনটাই এরম হয়, তাদের চিকিৎসা বা তাদের সুযোগ সুবিধা পাওয়াটা সবার আগে অগ্রাধিকার পাবে, তারা সব থেকে সেরা চিকিৎসা ব্যবস্থা পাবে, তারা বিদেশে উড়ে যেতে পারবে। কিন্তু সাধারণ মানুষ এ রাজ্যের এই স্বাস্থ্য ব্যবস্থার মধ্যেই পড়ে থাকবে। মানে এটাই তো, মানে কেউ যদি ট্রিটমেন্ট করতে বিদেশে যায়, এটাই তো সব থেকে বড় ব্যর্থতা।
রাজ্যের মুখ্যমন্ত্রী আপনার পরিবারের লোক ট্রিটমেন্ট করার জন্য রাজ্যে করাবে না, এসএসকেএমে করাবে না, শুধু আপনার ভোটের সময় পা ভেঙে গেলে আপনি যাবেন এসএসকেএমে? এই তো ভোট আসছে, আমি জানি না মুখ্যমন্ত্রীর আবার পা ভাঙবে না, মাথা ভাঙবে না, হাত ভাঙবে, আর এসএসকেএমে গিয়ে তিনি কি করবেন এটা কেউ জানে না। কিন্তু নিজের পরিবারের লোক ট্রিটমেন্ট করানোর জন্য বিদেশে কেন যাবে? তিনি এসএসকেএম মেডিকেল কলেজে কেন ট্রিটমেন্ট করাবেন না? তাহলে আপনার সরকারটা কি মানে ব্যর্থতার সরকার বলতে পারি না আমি? তৃণমূলের নেতাদের যদি ট্রিটমেন্ট করাতে হয় তারা প্রাইভেট হসপিটালে যান, আর মুখ্যমন্ত্রীর বাড়ির লোকের যদি ট্রিটমেন্ট হয় সেটা বিদেশে হবে। তাহলে সরকারটাকে কি আমি ব্যর্থতার সরকার বলবো না তো কি বলবো? এবং এই যে কোম্পানিগুলো যেগুলো গড়ে উঠেছে পশ্চিমবাংলাতে, এগুলো কিসের কোম্পানি? লিপস অ্যান্ড বাউন্স নাকি জল বিক্রি করে, কোনোদিন খেয়েছেন? বিসলারির জল লোকে জানে, কিংফিশারের জল লোকে জানে, বিভিন্ন এগুলো কোম্পানি লোকে জানে। লিপস অ্যান্ড বাউন্সের জল কোনো জায়গাতে বা কারোর বিয়ে বাড়িতে বা কোথাও সাপ্লাই হয়েছে? দেখুন, এগুলো চুরিরই পয়সা, যেটা করে আজকে তৃণমূল এই বারবারত্ব করেছে। এই চুরির পয়সা দিয়েই কিছু মাসেলম্যান কেনা আছে যারা ভোট করায়। এই জায়গাটা থেকে যদি বিরোধীরা লড়াই করতে পারে তাহলে আমি বিশ্বাস করি তৃণমূলের 45% না, ওই ভোটের শতাংশটা 15 থেকে 20% নেমে আসবে। দেখুন, রাজদরবারে তো তাবেদারদের রমরমা থাকবেই, তেমন তৃণমূলের রাজদরবারে এরম তাবেদারদের সংখ্যা অসংখ্য। ওই যে গ্ল্যামার ওয়ার্ল্ডের বিভিন্ন তাবেদার, যারা তাবেদারি করতে তৃণমূলের রাজদরবারে নিজেদের একদম সামনের সারিতে সাজিয়ে গুছিয়ে তারা বসে থাকে। এরম তাবেদাররা যারা গ্ল্যামার ওয়ার্ল্ড থেকে এসে তৃণমূলের তাবেদারি করতে ব্যস্ত, নিজেদের কিছু স্বার্থ মানে গুছিয়ে নেওয়ার জন্য, নিজেদের কিছু আখির যাতে গুছিয়ে যায় সেই জন্য তারা মানে খুব মন প্রাণ দিয়ে তৃণমূলের বলা হয় পা চেটে যায় নাকি। এরা কি বুঝতে পারে না তৃণমূলের এরকমভাবে পা চাটতে গিয়ে তারা সাধারণ মানুষের চোখে কতটা তিরস্কৃত হতে চলেছে? তারা প্রতিবার সাধারণ মানুষের কতটা চক্ষুশূল হয়ে ওঠে। সাধারণ মানুষ এই মানুষগুলোকে, এই গ্ল্যামার ওয়ার্ল্ডে তৃণমূলের পোষা শিল্পীদের কীরকমভাবে অপমান করে, কীরকমভাবে তাদেরকে নিয়ে হাসে। যেমন তার বিভিন্ন উদাহরণ পাওয়া যায়। যেমন আরজিকর কাণ্ডের সময়, আরজিকর কাণ্ডের প্রতিবাদ করতে চায় নাকি সেই বলে ঋতুপর্ণা একটি শাঁখ বাজানোর ভিডিও দিয়েছিল, সেখানে সেটা নিয়ে হাসির বন্যা বয়ে গেছিল। এছাড়াও ঋতুপর্ণা যখন শ্যামবাজারে প্রতিবাদ সভায় এসছিলেন, মানুষ তাকে গো ব্যাক স্লোগান দিয়ে তৎক্ষণাৎ বিদায় করে দিয়েছিলেন। এছাড়াও মিমিকেও যাদবপুরে প্রতিবাদ সভা থেকে বিদায় করে দিয়েছিলেন। তাদেরকে যে এরম বিদায় করে দেওয়ার একটা ভঙ্গিমা দেখতে পাওয়া গেছে। এছাড়াও যখন ধরুন রচনা ব্যানার্জি মানে কারখানায় ধোঁয়া দেখতে পেয়েছিলেন, সেই নিয়ে মানুষ হাসি তামাশা ব্যঙ্গ করেছিল, তাচ্ছিল্য করেছিল। এছাড়াও সর্বশেষে আমরা দেখতে পাচ্ছি শুভশ্রী, তিনি মেসির সাথে ছবি তোলা নিয়ে মানুষ কতটা রেগে। এই যে এইসব মানুষগুলো সাধারণ মানুষের চোখে চক্ষুশূল হয়ে উঠছে, এর একটা কারণ কি, এরা নিজেদের আখির গোছানোর জন্য এত উঠে পড়ে লেগেছে তৃণমূলের তাবেদারি করতে, তাই জন্য মানুষ এদের গ্রহণ করতে পারছে না। এই গ্ল্যামার ওয়ার্ল্ডের বর্তমান গ্ল্যামার ওয়ার্ল্ড, তার 30 থেকে 40% হলো চোর। তারা চুরি করার জন্যই গ্ল্যামার ওয়ার্ল্ডে গিয়েছে। তাদের গ্ল্যামারটাকে বিক্রি করে আপনি এই যে গ্ল্যামার ওয়ার্ল্ডের যে লোকগুলো আছে যেগুলো তৃণমূল করে, তাদের সাথে আপনি আগেকার যুগের যারা শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী ছিল তাদের কারোর তুলনা হয় বলুন তো? এবং আমি এই ধরনের গ্ল্যামার ওয়ার্ল্ডের লোকগুলো যে রাজনীতিতে আসছে, মানুষ যেদের ভোট দিচ্ছে, কত বড় ভুল বলুন তো। আজকে যাদবপুরে ধরুন বিকাশ রঞ্জন ভট্টাচার্য লোকসভা নির্বাচনে জিততে পারেনি। বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিএম করেন কি করেন না, আমি সেটা নিয়ে আমি বিশেষ কোনো কথা বলছি না। কেউ কোনো রাজনৈতিক দল করতে পারে। বিজেপির দাঁড়িয়েছিলেন অনুপম হাজরা, তিনি একজন প্রফেসর। তার সঙ্গে কে দাঁড়িয়েছিলেন? মিমি চক্রবর্তী। যে মানুষগুলো মিমি চক্রবর্তীকে ভোট দিলেন, এটা তাদের বোঝা দরকার। তার জন্য বলছি, যাকে খুশি ভোট দিন। আপনি বিকাশবাবুকে দিতে পারতেন, আপনি অনুপম হাজরাকে দিতে পারতেন, প্রফেসর আলাদা কথা। সেই মিমি চক্রবর্তী একদিনও যাদবপুরে যায়নি। আপনারা কি করলেন? ভোট দিয়ে এই গ্ল্যামার ওয়ার্ল্ডের এই তথাকথিত তৃণমূলপন্থী বুদ্ধিজীবী, তো বলবো না, চোরজীবী, এগুলোকে ভোট দিয়ে তার মাসের 1 লক্ষ টাকা পেনশনের ব্যবস্থা করে দিলেন। আপনার লাভটা কি হলো? তিনি তো আজকে এমপিও নেই। এই যে রচনা, তার মাসোহারা রোজগারের ব্যবস্থা করে দিই, ওদিকে রোজগার করলেন এদিকে। এই যে সেন্সটা বা এই যে বোধ বুদ্ধিটা, এটা কিন্তু আমাদের মানুষ বা ভোটারের মধ্যে সেই বুদ্ধি বা সেই সেন্সটা নেই।
এটা যদি থাকতো তাহলে পশ্চিমবাংলায় আরো আগে পরিবর্তন আসতো। আর একটা দ্বিতীয় বিষয় হচ্ছে হলো এই মাসেল পাওয়ার বেশি, মানিটারি পাওয়ার বেশি তৃণমূলের। তাই জন্য এই গ্ল্যামার ওয়ার্ল্ডগুলোকে তো এমনি কাজে লাগায় না, বিভিন্ন কাজে লাগায়। টাকা তোলবার কাজেও তো গ্ল্যামার ওয়ার্ল্ডের লোকজনকে লাগে, নাহলে লোককে প্রলোভিত করবে কোথার থেকে। আর এইগুলো গ্ল্যামার ওয়ার্ল্ডে যাওয়ার কোনো যোগ্যতাই নেই। এরা কি নিজেদেরকে উত্তম কুমার, রবীন্দ্রনাথ, নজরুল, সুচিত্রা সেন মনে করে নাকি? হ্যাঁ, এখনো ভালো মানুষ আছে গ্ল্যামার ওয়ার্ল্ডে, যে সবাই খারাপ আমি এটা বলছি না, ভালো ভালো কোয়ালিটি সম্পূর্ণ মানুষই আছে। কিন্তু যেগুলো তৃণমূলের সাথে যুক্ত হয়ে আছে তাদের রোজগারটা তো ওই করে, তাদের নিজেদের ছবি বিক্রি করে বা তাদের নিজেদের প্রফেশন করে তো রোজগার নয়। কারোর যদি প্রফেশনের রোজগার থাকে, কারোর যদি প্রফেশনের উপর নিজের কনফিডেন্স থাকে। আপনি উত্তম কুমারকে কোনোদিন দেখেছেন রাজনীতিতে নামতে? ছেড়ে দিন, সচিন টেন্ডুলকারকে কোনোদিন দেখেছেন রাজনীতিতে নামতে? কারণ তার প্রফেশন সম্বন্ধে, তার নিজের সম্বন্ধে কনফিডেন্স অনেক বেশি, তাই জন্য তিনি রাজনীতিতে আসেন। অ্যাটলিস্ট তো নোংরা রাজনীতি, অনেকে আসেন, অনেক ভালো মানুষও আসেন, আমি আসেন না এই কথা বলছি না, কিন্তু তার যদি সেই দক্ষতা থাকে তাহলে সে কিন্তু রাজনীতি করতে আসবে না। আর যদি রাজনীতি করতে আসে তাহলে মানুষের জন্যই রাজনীতি করবে, এরকম রাজনীতি থেকে পালিয়ে যাবে না। তৃণমূলের যে গ্ল্যামার ওয়ার্ল্ডের লোকগুলো রাজনীতি করতে আসে তারা এমএলএ এমপি হয়ে গেল, মাসে একটা পেনশন ছাড়া জীবনের জন্য ফিক্স হয়ে গেল, তারপরে তারা কেটে পড়লো, তাদের দিয়ে যতটা করানো তৃণমূল করিয়ে নিল। কারণ গ্ল্যামার ওয়ার্ল্ডের লোক না থাকলে তো আপনি সবসময় রাজনীতিবিদদের দিয়ে টাকা তোলাতে পারবেন না। সারদায় টাকা কি গ্ল্যামার ওয়ার্ল্ডের লোকজন ছিল না? বাজারে যে টাকা তোলা হয় তাতে গ্ল্যামার ওয়ার্ল্ডের লোকজনের কোনো পার্টিসিপেশন নেই। যে লোকগুলোকে দেখুন না, বিভিন্ন ক্ষেত্রে তো ইডি সিবিআই ডেকে পাঠাচ্ছে। সব গ্ল্যামার ওয়ার্ল্ডের লোক খারাপ আমি এটা বলছি না, কিন্তু গ্ল্যামার ওয়ার্ল্ডের তো একটা অংশ লোক এই কাজের সাথে লিপ্ত। এছাড়াও একটা কথা বলি, এই এই মানে এই গ্ল্যামার ওয়ার্ল্ডের মানুষজনের ঔদ্ধত্য বা আবদার কেমন হয় সেটা আপনি একটা উদাহরণ পাবেন। যখন শতাব্দী রায় ভোটে দাঁড়িয়েছিল এবং ভোটের প্রচারে গেছিল, তিনি ভোট প্রচারে গিয়ে সাধারণ মানুষকে বলেছিলেন যে তাকে ভোট দিতে হবে, তার কারণ সাধারণ মানুষকে এর আগে তাকে যদি দেখতে হতো টিকিট কেটে দেখতে হতো, এখন যে তিনি বিনা টিকিটে দেখা দিচ্ছেন এই জন্যই তাকে ভোট দিতে হবে, আর কোনো কাজবাজের জন্য না। তিনি কাজবাজ করবেন কিনা অত প্রতিশ্রুতি দিতে পারবেন না, কিন্তু বিনা টিকিটে তাকে দেখতে পাওয়া যাচ্ছে বলে তাকে ভোট দিতে হবে। এইটা হচ্ছে একটা ধরন। আরও একটা ধরন দেখতে পাওয়া যায় যখন সন্দেশখালিতে ওরকম একটা নির্মম মহিলাদের উপর অত্যাচার হচ্ছিল, সেখানে মহিলারা বিভিন্ন প্রতিবাদ করছিল, তখন সেখানকার সাংসদ নুসরাত জাহান তিনি কোনো বিদেশে ছিলেন এবং সেখানে থেকে তিনি জানতেনই না সন্দেশখালিতে কি হচ্ছে, এবং সেটা নিয়ে তিনি ওয়াকিবহলই ছিলেন না। তারপরে তো সেটা নিয়ে তিনি ধিক্কার জানাবেন, প্রতিবাদ করবেন, সে তো অনেক দূরের ব্যাপার। এই যে তৃণমূলের যারা মানে এমএলএ এমপি হন এই যে গ্ল্যামার ওয়ার্ল্ড থেকে, আদতে তারা কি কোনো যোগ্য? না না, এটা একটা প্রতারণা, এইটা একটা প্রতারণা। এই ধরনের গ্ল্যামার ওয়ার্ল্ডের লোকগুলোকে সামনে রেখে তৃণমূল প্রতারণা করতে সুবিধে পায়। তাদের প্রতারণা করাটার সুযোগটা অনেক বেড়ে যায়, তার পার্সেন্টেজ গ্ল্যামার ওয়ার্ল্ডের এই লোকগুলো পায়। আপনি তো সব গ্ল্যামার ওয়ার্ল্ডের লোককে তো এখানে পাবেন না। তাই জন্য গ্ল্যামার ওয়ার্ল্ড পুরোটাকে তো খারাপ বলা যেতে পারে না। গ্ল্যামার ওয়ার্ল্ডের কিছু অংশ লোক এই প্রতারণার সাথে ডাইরেক্টলি যুক্ত। একটা লোক কতখানি দম্ভ হলে বলে যে আমাকে দেখছো বলে তাই জন্যই তোমরা এটাই কৃতজ্ঞ থাকো। সে নিজেকে কি আন্তর্জাতিক লেভেলের আর্টিস্ট মনে করে নাকি? দুটো কি তিনটে কি চারটে ম্যাক্সিমাম সিনেমা করেছে, যেটা বাজারে চলেছে বা মানুষ যেতে চিনেছে, তারপরে তার সেই যোগ্যতাটা চলে গেছে, সেখান থেকে তার আর রোজগার করার যোগ্যতা নেই। এখন এইটাকে সামনে রেখে যদি মানুষকে প্রতারণামূলক কাজ করে কিছু করা যায়, এছাড়া আমি কি বলবো? আরও একটা কথা জিজ্ঞেস করার আছে যে বর্তমান সমাজে, বর্তমান সময় পশ্চিমবঙ্গের বহু মানুষ যে লাঞ্ছিত হচ্ছে, প্রতারিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে শাসক দলের জন্যে, শাসক দলের দ্বারা, এই যে সাধারণ মানুষের ওপর এত যন্ত্রণা, এত অত্যাচার নেমে আসছে, সেই সব মানুষের মনের বল বাড়ানোর জন্যে তুমি তাদের উদ্দেশ্যে কি বলতে চাও? দেখুন, লড়াই করতে গেলে তার নিজের মনের উইল পাওয়ারকে নিয়ে আসতে হবে। সরকারি কর্মচারীদের মধ্যে সবাই রাস্তায় নামতে পারে, কিন্তু কিছু অংশ তো রাস্তায় নেমেছে। যে সরকারি কর্মচারীদের আপনি রাস্তায় নামাতে পারবেন না ডিএ মামলার জন্য। আমাকে অনেকে প্রশ্ন করেছে যে ডিএ কি পাওয়া যাবে, সুপ্রিম কোর্টের রায় পেন্ডিং আছে, তাই মামলা সম্বন্ধে এই মুহূর্তে কোনো মন্তব্য করব না। কিন্তু আমি একটা যেরকম কথা বলি যে জীবনে কোনো কিছু পাওয়া যায় না, ছিনিয়ে নিতে হয়। ডিএটাও যেমন পাওয়া যাবে না, ছিনিয়ে নিতে হয়,
নিজের অধিকারটাও পাওয়া যাবে না, ছিনিয়ে নিতে হয়। চাকরিও পাওয়া যায় না, ছিনিয়ে নিতে হয়। নিজের যে কোনো জিনিস যদি চুরি হয়, কোনো জিনিস, সারদায় যাদের টাকা গেছেন তারাও পাবেন না, ছিনিয়ে নিতে হবে। এই ছিনিয়ে নেওয়ার প্রক্রিয়ার জন্য নিজের মানসিকতাকে সেইভাবে যদি মানুষ তৈরি করতে পারেন, তাহলেই মানুষ তার অধিকার পাবে, ফিরে পাবে। বিক্রমদা, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য এবং আমাদের প্রত্যেকটা উত্তর যত্ন করে বুঝিয়ে বলার জন্য। আমরা তোমার এই পর্ব থেকে অনেক কিছু জিনিস বুঝতে পারলাম এবং অনেক কিছু শিক্ষা গ্রহণ করলাম। আর আমরা এরকমই মন থেকে আশা করব যে তুমি এরকমই দৃঢ় চেতা থাকবে এবং যে কোনো মানুষই যদি কখনো অত্যাচারিত হয়, প্রতারিত হয়, তার পাশে দাঁড়াবে এবং অন্যায়ের বিরুদ্ধে সরকারকে চোখে আঙুল দিয়ে প্রশ্ন করবে। অনেক ভালো থেকো, আবার দেখা হবে।